আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আল হাসিব বলছি। আমরা একটা প্ল্যানিং করছি যে জেনারেটিভ এআই একটা প্লেলিস্ট তৈরি করব ইউটিউবে, ফ্রম বিগিনিং টু অ্যাডভান্স, উইথ হ্যান্ডস অন কোডিং। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাডভান্স যে টেকনোলজি আছে সেগুলো ইউজ করে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো জেনারেটিভ এআই বেসিক। মানে জেনারেটিভ এর যে বেসিক যে থিওরিগুলো আছে, এটা কেন দরকার, এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে কি কি জিনিস শিখবো সেটা হলো জেনারেটিভ এআই জিনিসটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর জেনারেটিভ এআই এর মধ্যে রিলেশন কি, জেনারেটিভ এর গুরুত্ব, আম, তারপর হলো জেনারেটিভ এআই এর টাইপস অফ জেনারেটিভ এআই, ইমেজ মডেল নিয়ে আমরা কথা বলবো, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম নিয়ে কথা হবে, মাল্টি মডেল এলএলএমস নিয়ে কথা হবে, কিভাবে এলএলএম এর পারফরমেন্স ইনক্রিজ করা যায়, বেটার রেজাল্ট পাওয়া যায় সেগুলো নিয়ে কথা হবে। আহ, একটা এলএলএম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কোন কোন ধরনের লাইব্রেরি দরকার হয় সেগুলো নিয়ে কথা হবে। অ্যাপ্লিকেশন জেনারেটিভের কিছু রিয়েল টাইম অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো যেগুলো ইন্ডাস্ট্রিতে হচ্ছে। জেনারেটিভের লিমিটেশনগুলো কি কি আছে, আর ফিউচার জেনারেটিভ এআই নিয়ে কি কি কাজ করা যেতে পারে, এগুলো নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আসি জেনারেটিভ এআই জিনিসটা কি। Generative AI is artificial intelligence capable of generating text, image, videos, or any other data using generative model, often in response to prompts. জেনারেটিভ এআই জিনিসটা হলো যে আমরা ইউজারকে কি করি, আমরা কোনো একটা জেনারেটিভ মডেলকে কি করে আমরা প্রম্পট দিই, আমরা বলে দিই, কোনো একটা প্রম্পট দিই, সাপোজ কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করি অথবা কোনো কিছু চাই, তার উপর বেস করে জেনারেটিভ মডেলগুলো কি করে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, বিভিন্ন ধরনের ডাটা টাইপ তারা কি করে জেনারেট করে দেয়। আচ্ছা, এটা হলো জেনারেটিভ এর মেইন থিম। তারা কি করে বিভিন্ন ধরনের ডাটা, টেক্সট, ইমেজ, ভিডিও অর এনি আদার ডাটা, তারা কি করে অডিও, এসব ডাটাকে তারা জেনারেট করে দেয়। আচ্ছা, জেনারেটিভ এর মডেলগুলো কি করে, প্রথমত তারা ইনপুট ডাটা, তারপর তারা যে ট্রেনিং ডাটা আছে তার বেস করে আম, তারা কি প্যাটার্ন আর স্ট্রাকচার, ডাটার প্যাটার্ন আর স্ট্রাকচারটা শিখে প্রথমে মডেলগুলা। দেন তারা কি করে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, সিমিলার বৈশিষ্ট্য ডাটা, নতুন ডাটা কি করে তারা জেনারেট করে দেয়। আচ্ছা, মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন যদি আমরা বলি তাহলে চ্যাট জিপিটি, আমরা সবাই জানি, ডালি সাধারণত ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, গিটহাব কোপাইলট সাধারণত কোড জেনারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, মিড জার্নি, তারপর জেসপার কন্টেন্ট জেনারেশন, সিনথেসিস সাধারণত ভিডিও জেনারেশন অথবা ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, আমাদের পরের টপিক হলো রিলেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর জেনারেটিভ এআই, এতে আমাদের রিলেশনগুলো কি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা হলো যে একটা সুপার সেট, এর ভিতরে মেশিন লার্নিং, রোবোটিক্স, অটোমেটিভ কার্স, বিভিন্ন ধরনের টপিকস এখানে যুক্ত। তো এর একটি ফিল্ড হলো মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি করা, সাধারণত মেশিন লার্নিং সুপারভাইজড ডাটা অথবা আনসুপারভাইজড অথবা রিইনফোর্সমেন্ট লার্নিং যে আম, এগুলো নিয়ে কাজ করে থাকে। আর এগুলো সাধারণত কাজ করার জন্য মেশিন লার্নিং যে মডেলগুলো, যেমন স্ট্যাটিস্টিক্যাল মডেল অথবা নিউরাল মডেলগুলো, নিউরাল নেটওয়ার্কস ইউজ করা হয়। স্ট্যাটিস্টিক্যাল মডেল যেমন নিয়ে বাইস, ডিসিশন ট্রি, এই মডেলগুলো ইউজ করা হয়। আর নিউরাল নেটের মধ্যে নিউরাল নেট যেমন ডিপ লার্নিং যে মডেলগুলো এগুলো ইউজ করা হয়। আহ, এখন কথা হলো যে আম, এই ডিপ লার্নিং নিউরাল নেট ইউজ করে মেশিন লার্নিং, এই ডিপ লার্নিং হলো আরেকটা সাবফিল্ড, যেটা মেশিন লার্নিং একটা সাবফিল্ড। এই ডিপ লার্নিং সাধারণত নিউরাল নেটওয়ার্ক উপর বেস করে মডেল তৈরি হয়, যেমন সিএনএন, আরএনএন, এলএসটিএম বা ক্যান, বিভিন্ন ধরনের মডেল তৈরি করে থাকে। তো এই মডেলগুলা সাধারণত কমপ্লেক্স যে প্যাটার্নগুলো আছে এগুলা ভালোভাবে ক্যাপচার করতে পারে তার উপর। আর এই ডিপ লার্নিং এর কিছু মডেল যেমন জ্ঞান, যেগুলো জেনারেট করতে পারে জ্ঞান, তারপর বিভিন্ন ট্রান্সফর্মার বেসড মডেল যেমন জিপিটি, বার্ড, এগুলো কি করে টেক্সট জেনারেশন করতে পারে।
তো এই যেসব মডেলগুলা সাধারণত টেক্সট জেনারেশনে ইউজ করা হয় সেগুলো জেনারেটিভ এআই পার্ট। তো আমরা যদি বলতে পারি যে মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব পার্ট, যেখানে ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং একটা সাব পার্ট, আর জেনারেটিভ এআই হলো ডিপ লার্নিং একটা সাব পার্ট, আর এখানে সবচেয়ে সুপারসেট হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আসলে আপনাদের বেসিক একটু ধারণা হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আমরা কথা বলবো যে জেনারেটিভ এআই এর ইম্পর্টেন্স, কেন জেনারেটিভ এআই এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে যে জিনিসগুলো আমি ইনক্লুড করি সেখানে ডাটা অগমেন্টেশন। ডাটা অগমেন্টেশন জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, যে সাপোজ আমরা একটা মডেল ট্রেন করব, তার জন্য আম, একটা একটা অ্যামাউন্ট অফ ডাটা দরকার, আমাদের কাছে অ্যামাউন্ট অফ ডাটা নাই। তখন আমরা কি করতে পারি, ডাটা নতুন করে আমাদের যে ডাটা আছে তার উপর বেস করে আমরা নতুন ডাটা তৈরি করলাম। তো সেক্ষেত্রে তারপর আমরা যখন নতুন নতুন ডাটা তৈরি করব তখন আমাদের পারফরমেন্স ইনক্রিজ করবে, মডেলের পারফরমেন্স, মডেলের ইফিসিয়েন্সি বাড়বে। ডাটা অগমেন্টেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। দেন ক্রিয়েটিভিটি ইনক্রিজ করে, যেমন আর্ট জেনারেশন, বিভিন্ন ধরনের ডিজাইনিং, প্ল্যানিং, আর্কিটেকচারাল যে ডিজাইনিং গুলো আছে, এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো কি করে করা যায়, মানে জেনারেটিভ এআই এর ফলে মানে অনেক ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, আমরা হয়তো বা এক ধরনের চিন্তা করতাম, জেনারেটিভ এআই এর ফলে আমরা দেখা যায় মাল্টিপল ওয়েতে আমরা ইজিলি চিন্তা করতে পারতেছি, বা বিভিন্ন ধরনের ডিজাইনিং আমরা করতে পারতেছি। কন্টেন্ট জেনারেশন একদম সাধারণ, জেনারেটিভ এর একটি বেসিক ইম্পর্টেন্স। সাধারণত এটা মূলত কন্টেন্ট, বিভিন্ন টেক্সট জেনারেশন, কোড জেনারেশন, যেটা কোশ্চেন অ্যান্সারিং যে পার্টগুলো, এগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট জেনারেশন করে বা ক্রিয়েট করে। ইফিসিয়েন্সি অ্যান্ড কোড রিডাকশন, কস্ট রিডাকশন। জেনারেটিভ এর ফলে কি হয়েছে যে আমাদের ইফিসিয়েন্সি অনেক বাড়ছে। দেখা যায় হিউম্যান, হয়তো হিউম্যানের অত নলেজ ছিল, একজন হিউম্যানের পক্ষে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ নলেজ সংরক্ষণ করা বা ধারণ করা সম্ভব না। কিন্তু জেনারেটিভ এর ফলে দেখা যাচ্ছে যে একটা মডেল মাল্টিপল কাজের জন্য ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে ইফিসিয়েন্সি অনেক বাড়ছে। আবার কস্ট, জেনারেটিভ এর ফলে দেখা যেত আমাদের যে হিউম্যান যে লেবারটা ছিল, লেবার কস্ট, এই কস্ট এখন আর লাগতেছে না। আমাদের দেখা যেত আগে আমরা কোনো একটা কাজ করার জন্য 10-15 জন যে লেবার রাখতাম বা ম্যানুয়ালি কাজটা করা হইতো, সেক্ষেত্রে আমাদের জেনারেটিভ এআই সবগুলা মানে আমাদের সেই কষ্ট লাগতেছে না, কষ্ট রিডাকশন করে দিচ্ছে। হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট, জেনারেটিভ এর ফলে দেখা যাচ্ছে আমরা আমাদের হেলথ কেয়ারে আমাদের বিভিন্ন ধরনের নিউ ড্রাগ ইনভেন্ট করতে পারতেছি। দেন আমাদের মডেল ট্রেনিং এর জন্য মেডিকেল ডাটা পাওয়াটা আসলে একটা মেডিকেল ডাটা কালেক্ট করা একটা কস্টলি ম্যাটার। তো এবং এটা খুবই সেন্সিটিভ একটা ডাটা। তো সেক্ষেত্রে আমাদের মডেল ট্রেনিং করার জন্য, হেলথ কেয়ার রিলেটেড মডেল ট্রেনিং করার জন্য যে ডাটা দরকার, সেই ডাটাটা আমরা কি করতে পারতেছি, জেনারেট করে নিতে পারতেছি, সেই হিসেবে মডেলকে শিখাইতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের মডেল হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট হচ্ছে। তারপর এনহ্যান্সিং হিউম্যান এআই কোলাবোরেশন, এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে যে এআই বট যেটা কি করতেছে ই কমার্স প্ল্যাটফর্মে, যেটা খুবই ইউজ হয়, যে এআই বট আমাদের হিউম্যানের সাথে একটা কোলাবরেট তৈরি করতেছে। চ্যাট জিপিটি কি করতেছে, আমরা হিউম্যান একটা কোশ্চেন এক্স করতেছি, সে সে কোশ্চেন রেসপন্সে সে অ্যান্সার করতেছে। তার মানে হিউম্যান আর এআই এর মধ্যে যে একটা কোলাবোরেশন, এটা বাড়তেছে। আচ্ছা, তারপরে ইনক্রিজ প্রোডাক্টিভিটি। আমাদের যে কাজ হয়তো বা আগে 3 ঘন্টা লাগতো, এখন সেই কাজ আমরা 1 ঘন্টা করতে পারতেছি। তো প্রোডাক্টিভিটি আমাদের বাড়তেছে। তারপরে জব অপরচুনিটি, আমাদের জেনারেটিভ এআই ফলে আমাদের নতুন নতুন অ্যাপ্লিকেশন দরকার হচ্ছে, তো আমাদের জব অপরচুনিটিও বাড়তেছে। এবং অটোমেশন অফ ওয়ার্ক, আমাদের অনেক কাজ দেখা যাচ্ছে আগে রিপিটিটিভ ভাবে বারবার করা লাগতো, সেই কাজগুলো এখন আর করা লাগতেছে না। অনেক কাজ কি হয়েছে, অটোমেশন হয়ে গেছে। আরো অনেক ইম্পর্টেন্স আছে হয়তো বা আপনার যদি কিছু জানা থাকে কমেন্টে বলতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব টাইপস অফ জেনারেটিভ এআই। বিভিন্ন কি কি টাইপস থাকে জেনারেটিভ এআই। আমি মূলত জেনারেটিভ এআই ক্যাটাগরিজ করছি বেসড অফ ডাটা জেনারেশন। তারা যে ধরনের ডাটা জেনারেট করে তার উপর বেস করে আমরা ক্যাটাগরিজ করছি। যেমন
ইমেজ মডেল কি করে ইমেজ ডাটা জেনারেট করে, এলএলএম কি করে টেক্সট হিউম্যান টেক্সট ডাটা জেনারেট করে, অডিও সিনথেসিস মডেলগুলো কি করে অডিও জেনারেট করে, ভিডিও মডেলসগুলো কি করে ভিডিও জেনারেট করে। মাল্টি মডেল মাল্টি মডেলগুলো সাধারণত মাল্টিপল টাইপ অফ ডাটা বা মাল্টিপল ডাটা মোডালিটিস, যেমন ইমেজ টেক্সট দুটো জেনারেট করে একসাথে, অথবা ইমেজ অডিও দুটো জেনারেট করে, আম, এরকম। আর জেনারেট কোড মডেল সাধারণত কোড জেনারেট করে, যেমন গিটহাব কোপাইলট, কোডেক্স, সাধারণত এগুলো কোড জেনারেশন ক্ষেত্রে ডেভেলপারদের কাজে লাগে। আচ্ছা, কি কি আচ্ছা, জেনারেটিভ ইমেজ মডেল জিনিসটা কি এবং কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি মডেল আছে। তো জেনারেটিভ ইমেজ মডেলগুলো সাধারণত ডিজাইন করা হয়েছে যে নতুন ইমেজ জেনারেট করা অথবা তৈরি করা বেসড অন ইনপুট ডাটা। আমাদের মডেলটা কি করছে, প্রথম লার্জ একটা ডাটা সেট থেকে লার্জ ডাটা সেট থেকে কি করছে, প্যাটার্ন এবং ফিচার শিখছে, প্যাটার্ন ফিচার শিখছে। তো এখন আমার মডেলটা প্যাটার্ন আর ফিচার শেখার শেষে এখন কি করবে, সে আম, ওই প্যাটার্ন আর ফিচারের উপর বেস করে সে কি করবে, নতুন ইমেজ জেনারেট করে দেবে। এটা হলো জেনারেটিভ ইমেজের এভাবে ডিজাইন করা হয়ে থাকে। তো কিছু মডেল আছে যেমন গ্যানস, জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্কস, তারপরে ভেরিয়েশনাল অটো এনকোডার্স, ডিভিশন মডেল আছে যেমন ডালি, স্টেবল ডিভিশন। এগুলো হলো কিছু জেনারেটিভ এআই মডেলসের উদাহরণ। আর অ্যাপ্লিকেশন জেনারেটিভ এআই তে আমরা কি কি অ্যাপ্লিকেশন কাজ করতে পারি, যেমন আর্ট জেনারেশন, বিভিন্ন ধরনের আর্ট আমরা জেনারেট করতে পারি। তারপরে স্টাইল জেনারেশন, যেমন দিনের ছবি রাতে কনভার্ট করতে পারি, রাতের ছবি দিনে কনভার্ট করতে পারি। তারপর ভিডিও গেম ডেভেলপমেন্টে আমাদের জেনারেটিভ এআই জেনারেটিভ ইমেজ মডেলগুলো কাজ করে, যেমন বিভিন্ন ক্যারেক্টার জেনারেট করা, তারপরে গেমিংয়ে বিভিন্ন ল্যান্ডস্কেপ জেনারেট করা, এনভায়রনমেন্ট তৈরি করা, আম, তারপর কার্টুনের ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার, এগুলো ক্যারেক্টার জেনারেশনের ক্ষেত্রে ইমেজ মডেল কাজ করে। তারপরে নতুন ক্লোথিং ডিজাইন যদি আমরা জেনারেট করতে চাই সেক্ষেত্রে কাজ করা যাবে, অথবা বিভিন্ন ধরনের স্টাইল আমরা কি করতে পারি, জেনারেট করতে পারি। তারপরে আমাদের রুমের লেআউট, এগুলো আমরা নতুন নতুন ইউনিক লেআউট তৈরি করতে পারি। ফার্নিচারের নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি ইমেজ মডেল দিয়ে। আমরা যদি আমাদের ইমেজ মডেলকে হিউজ ডাটাতে ট্রেন করে, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই ডাটার উপর বেস করে তারা সে বিভিন্ন ধরনের লেআউট, বিভিন্ন ধরনের ডিজাইনিং আমাদেরকে দেখাতে পারবে আর কি। সে এইসব ডিজাইনিং নতুন নতুন ছবি সে জেনারেট করে দিতে পারবে। তো তারপরে মেডিকেল ইমেজ আমরা কি জেনারেট করতে পারি, যেটা মডেল ট্রেনিং, মেডিকেল এর জন্য মডেল ট্রেনিং এর জন্য খুবই ইফেক্টিভ। তারপর আমরা লো রেজলিউশনের ইনপুট থেকে হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারি। তারপর হলো আমরা আমাদের যেটা বললাম যে আমাদের আমাদের ডাটা এনহ্যান্সমেন্ট, মানে ডাটার কাছে একটা লো অ্যামাউন্ট অফ ডাটা আছে, আমরা কি করতে পারি, নতুন ডাটা তৈরি করে আমাদের ডাটা সেটকে এনহ্যান্স করতে পারি। আবার সেক্ষেত্রে যখন আমাদের ডাটা সেট বাড়বে তখন আমাদের মডেলের ট্রেনিং এর পারফরমেন্স বাড়বে অটোমেটিক, এবং মডেল ট্রেনিং কি করতে পারি, আমরা ইমপ্রুভ করতে পারি। তো আসলে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে জেনারেটিভ ইমেজ মডেলে, এবং কি অনেক মডেল আছে, আমরা হয়তো বিস্তারিত ভবিষ্যতে জানবো আর কি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম। মূলত এটাই হলো জেনারেটিভ এআই এর মেইন যে থিম এটা। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা কি, এটা সাধারণত ডিজাইন করা হয়েছে যে হিউম্যান লাইক টেক্সট এটা বোঝার জন্য এবং কি করার জন্য, হিউম্যান লাইক টেক্সট জেনারেট করার জন্য। এই এলএলএম গুলা কি করা হয়েছে, যে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ টেক্সট ডাটার উপর কি হয়েছে, ট্রেন করানো হয়েছে। এবং আম, তারা যে ভাস্ট অ্যামাউন্ট অফ টেক্সট ডাটা স্ট্রাকচার কি, প্যাটার্ন কি, এগুলো জিনিসগুলো কি তাদেরকে ট্রেন করে শেখানো হয়েছে। এবং তারা বর্তমানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রিলেটেড টাস্ক, যেমন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, সামারাইজেশন, তারপর টেক্সট কমপ্লিকেশন, যেটা আমরা দেখি যে আমাদের জিমেইলে আমরা 1-2 লাইন লিখলে তারপরে 2-3 সরি 1-2 ওয়ার্ড লেখার পর
তারা মানে সামনের ওয়ার্ডটুকু তারা সাজেশন করে, অথবা আমরা গুগলের সার্চ বারে যদি আমরা দেখি যে তারাও মানে 2-3 ওয়ার্ড লেখার পরে তারা কিছু ওয়ার্ড সাজেশন করে। তো এগুলা টেক্সট কমপ্লিকেশন, তারপরে কন্টেন্ট রিকমেন্ডেশন, তারপর কনভারসেশন যেটা আমরা এআই চ্যাটবটে দেখি, আম, এগুলো সাধারণত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করা যায়। তো এর মডেলগুলো যদি আমরা দেখি GPT-4, বার্ড, T5, লামা, ক্লড, জিমিনি, এগুলো হলো আমাদের বর্তমানে লার্জ ল্যাঙ্গুয়েজ এক্সিস্টিং মডেলদের মধ্যে কিছু পপুলার কিছু মডেল। আচ্ছা, আমাদের পরবর্তী পার্ট হলো মাল্টি মডেল এলএলএমস। আমরা মাল্টি মডেল এলএলএমস জিনিসটা হলো যে multimodal LLM refers to a type of AI model that processes and generate multiple types of data or modalities such as text, images, audio, video, etc. এটা কি করতে পারে যে মাল্টিপল অফ টাইপ অফ ডাটা, যেমন টেক্সট, ইমেজ, দুটো একসাথে কি করতে পারে, প্রসেস করতে পারে এবং কি করতে পারে, জেনারেট করতে পারে। হ্যাঁ, সাধারণত ট্রেডিশনাল এলএলএম মডেলগুলো সাধারণত ইউনিমোডালিটি হয়, যেমন ইমেজ টু ইমেজ জেনারেশন, টেক্সট টু টেক্সট জেনারেশন। হ্যাঁ, কিন্তু মাল্টি মডেল এলএলএম গুলো হয় যেমন টেক্সট থেকে ইমেজ জেনারেট করা, ইমেজ থেকে টেক্সট জেনারেট করা, টেক্সট থেকে ভিডিও জেনারেট করা, অথবা আমি মডেলকে দিলাম হলো টেক্সট ইমেজ দুটো একসাথে দিলাম, সেটা প্রসেস করা, আউটপুট দিয়ে আসা, এগুলো হলো মাল্টি মডেল এলএলএমস এর কাজ। তো এটা কি করতে পারে, ইট ইন্টিগ্রেট multiple LLMs integrate various forms of input and output. মাল্টিপল ফর্মস অফ কি করতে, ইনপুট সে নিতে পারে এবং আউটপুটও সে জেনারেট করতে পারে। তো কিছু মডেল যেমন ক্লিপ, জেমিনি, প্রোভিশন, ফ্লামিংগো, এগুলো হলো মাল্টি মডেল এলএলএম মডেলের কিছু এক্সাম্পল। আচ্ছা, যদি আমরা অ্যাপ্লিকেশন ধরি তাহলে কি করতে পারি, ইমেজ ক্যাপশনিং, এটাকে ইমেজ থেকে টেক্সট জেনারেশন করে, ভিজুয়াল কোশ্চেন অ্যান্সারিং, আমরা হয়তো বা কোনো একটা ইমেজ দিলাম যার ভিতরে কোশ্চেন আছে, তো ভিজুয়াল কোশ্চেন অ্যান্সারিং একটা মাল্টিমোডাল এলএমএস এর উদাহরণ। ইন্টারেক্টিভ এআই সিস্টেম, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হলো ইন্টিগ্রেট মেডিকেল ইমেজিং ডাটা অ্যান্ড টেক্সট ডাটা। সাপোজ আমরা কোনো একটা মেশিনকে ইমেজও দেব এবং প্লাস তার রোগের যে লক্ষণগুলো আছে লক্ষণগুলোও দিলাম। তো তারপর তার উপর তখন আমাদের এটা কি করবো যে মেশিনটা কি করবে, ইমেজ এবং টেক্সট দুটো একসাথে প্রসেস করে তারপর সে কোনো একটা আউটপুট দেখাবে। তো এগুলো হলো মাল্টি মডেল উদাহরণ আর কি। এখন আমরা যে জিনিসগুলো দেখবো যে লাইব্রেরিজ, আমরা একটা এলএলএম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কোন কোন ধরনের কোন কোন লাইব্রেরিগুলো কাজে লাগে, সেগুলো হলো হাগিং ফেস, তারপর আছে ওপেন এআই এপিআই, আমাদের চ্যাট জিপিটি 3 মডেল, আরো অনেক ফিচার আছে, সেগুলো সাধারণত আমরা ওপেন এআই এপিআই আছে, ওই এপিআই ইউজ করে আমরা আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। তারপর ল্যাংচেন, এটা সাধারণত বিভিন্ন এলএলএম মডেলের এবং বিভিন্ন ফিচারের একটা রাপার বলা যায়। তারপর লামা ইন্ডেক্স, ওলামা, হ্যাঁ, বিভিন্ন মডেল যেমন লামা 2, বিভিন্ন মডেল আমরা লোকাল ইউজ করার জন্য সাধারণত ওলামা ইউজ করা হয়। হেজটেক, তারপর হচ্ছে জেমিনি, এটা গুগল ডেভেলপ করছে। পাইনকোন, এটি সাধারণত একটা ভেক্টর ডাটাবেস। মিস্ট্রাল এআই এবং আরও অনেক ধরনের লাইব্রেরি আছে, এগুলো আমরা সাধারণত যখন আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব বা ডিপে যাব তখন আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাপ্লিকেশনস অফ জেনারেটিভ এআই ইন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে সাধারণত জেনারেটিভ এআই কি কি অ্যাপ্লিকেশন আছে, কিভাবে জেনারেটিভ এআই ইউজ করা হয়, এই জিনিসগুলো নিয়ে কিছুটা কথা বলবো। যদিও আসলে এটা একটা ভাস্ট ফিল্ড হয়, এটা অ্যাপ্লিকেশন মানে প্রচুর, বাট আমরা এটা জাস্ট ধারণা নেওয়ার চেষ্টা করবো এখন। হেলথ কেয়ার কি, হেলথ কেয়ার এটা সাধারণত বলা হয়েছে, আমাদের কিছু কথা বলছে যে এটা কি করে রিকনস্ট্রাক্ট মেডিকেল ইমেজেস, নতুন মেডিকেল ইমেজ তৈরি করে। তারপর ডিজাইন পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যানস, এটা কি করে ডিজাইন পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান। সাপোজ আমরা একটা অ্যাপস তৈরি করব যেখানে
আম, প্রত্যেক মানে এক একজনের পার্সোনাল ইনফরমেশনগুলো সেখানে শেয়ার করা হয়ে থাকবে। সে পার্সোনাল ইনফরমেশনের উপর বেস করে জেনারেট এপিআই তাকে সাজেশন দিবে তার ট্রিটমেন্টটা কেমন হবে। তারপর তারপর নতুন ধরনের পটেনশিয়াল ড্রাগ কম্পাউন্ড আমরা তৈরি জেনারেট করার ক্ষেত্রে কাজ করে দিতে পারি। ম্যানুফ্যাকচারিং এ কিভাবে কাজ করবে? ম্যানুফ্যাকচারিং সাধারণত প্রোডাক্ট ডিজাইন, তারপর প্রোডাক্ট ডিফেক্টস কি কি আছে এই জিনিসগুলা তারা তৈরি করতে জেনারেটিভ ইউজ করা যেতে পারে। তারপর রিটেল অ্যান্ড ই কমার্স সেক্টরে কিভাবে, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে, যেমন প্রোডাক্ট রিকমেন্ডেশন, তারপর কন্টেন্ট ক্রিয়েশন। আমরা হয়তো বা কোনো একটা প্রোডাক্ট আমরা শো করতে চাই, সেক্ষেত্রে ব্লগ লেখা দরকার পড়তে পারে, কন্টেন্টের ফিচার, বিভিন্ন ফিচার লেখা দরকার পড়তে, সেখানে কন্টেন্ট ক্রিয়েশন একটা পার্ট। তারপর ইউজারের সাথে কমিউনিকেট করার জন্য চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এগুলো তৈরি করা যেতে পারে, যেগুলো জেনারেটিভ এআই দিয়ে সাধারণত তৈরি করা হয়। তারপর এডুকেশনাল আমরা কি করতে পারি, একটা পার্সোনালাইজড লার্নিং, যেখানে কি করা হবে, পার্সন বাই পার্সন ভেদে তাকে একটা গাইডলাইন দেওয়া হবে যে আপনার পড়াশোনার স্ট্রাকচারটা কিভাবে হবে। তারপর আমরা বিভিন্ন ধরনের এডুকেশনাল ম্যাটেরিয়াল যেমন কুইজেস, তারপর টিউটোরিয়ালস, এগুলো কি করতে পারি, আমরা জেনারেটিভ এআই তে খুব সহজে তৈরি করতে পারি। আরো অনেক ইন্ডাস্ট্রি আসলে আছে, যেমন লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স, ফ্যাশন, এগ্রিকালচার, আর্কিটেকচার, আরো অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে জেনারেটিভ এআই আমরা কি করতে পারি, ভালোভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা লিমিটেশন নিয়ে কথা বলবো। জেনারেটিভ এআই এর কিছু লিমিটেশন আছে। প্রত্যেকটা জিনিসের সাধারণত কিছু প্রস অ্যান্ড কনস থাকে। তো জেনারেটিভ এর লিমিটেশন গুলো কি কি, যেগুলো জানলে হয়তো বা আমরা ওইগুলোকে ওভারকাম করে হয়তো বা আরো এটাকে মানে এটা প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারি। তো প্রথমত দরকার হলো একটা হাই কম্পিটিশন রিসোর্স দরকার। আমরা যদি একটা এলএলএম মডেল তৈরি করতে চাই, যেমন জিপিটি 2, জিপিটি 3, অথবা বার্ড বা বড় একটা মডেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কম্পিটিশন, আমাদের জিপিইউ দরকার, আমাদের হাই লেভেল মেশিন দরকার, অনেক ইলেকট্রিসিটি দরকার, আম, এবং ম্যান পাওয়ার দরকার। তো কম্পিটিশনাল রিসোর্স একটা এখানে একটা ম্যাটার হয়ে দাঁড়ায়। তারপরে হলো হ্যালোসিনেশন। এটা হলো কি, জেনারেটিভ এআই সাধারণত জেনারেট করে। তো দেখা যায় যে অনেক সময় তার ভিতরে যে জিনিসটা আমি একটা প্রম দিছি, সে ধরনের ইনফরমেশন তার ভিতরে নাই, বা সে ধরনের ইনফরমেশন সে শিখে নেয়। সে কি করে, সে তার মতো একটা ইনফরমেশন দিয়ে দেয়। তো সাধারণত মানে সে ইনফরমেশন সবসময় দেয়, এবং সেটা সত্য হতে পারে, সেটা মিথ্যা হতে পারে, সেটা ভুল হতে পারে। তো এখানে একটা হ্যালুসিনেশন একটা ব্যাপার আছে, যে ইনফরমেশন কি মানে সঠিক নাকি ভুল, এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তারপরে আমরা যদি একটা এলএলএম মডেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রচুর ডাটা দরকার, যে জিনিসটা মানে উপর ট্রেন করে আমাদের মডেলটা তৈরি হবে। তো ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডাটা কালেক্ট করা একটা বিশাল একটা ডিল, বিশাল একটা লিমিটেশন বলা যায়। তারপর হলো জেনারেটিভ মডেলগুলো সাধারণত মানে হিউজ প্যারামিটার থাকে। তো সেগুলো আর এক্সপ্লেনেবিলিটি আর ইন্টারপ্রেটিভিটি, মানে মডেলগুলো কিভাবে কাজ করতেছে, কোন ফিচার উপর আম, ভালো কাজ করতেছে, তো এই জিনিসগুলো বোঝা আসলে অনেক হার্ড। তারপরে জেনারেটিভ এআই তৈরি করার জন্য একটা হাই স্কিল পার্সন দরকার হয়, এটা এক ধরনের লিমিটেশন। অনেক কষ্ট দরকার, এটা বলা হয়েছে। তারপর হলো জেনারেটিভ এআই সাধারণত দেখা যায় যে আমরা যে ডাটাতে ট্রেন করে দিচ্ছি, তো এই ডাটাটা হয়তো বা এই ডাটার বিপক্ষে অন্য ধরনের ডাটাও থাকতে পারে। তো জেনারেটিভ এআই দেখা যায় অনেক সময় বায়াসড হয়ে যায়, একপাক্ষিক উত্তর দেওয়া শুরু করে। তো ফেয়ারনেসটা ইনশিওর করা আর বায়াসটাকে একদম নির্মূল করে দেওয়া একটা ক্রিটিক্যাল কনসার্ন। তারপরে জেনারেটিভ এআই যে ডাটা ধরনের তৈরি করে, যেমন এটা কি করতে পারে, মিস ইনফরমেশন ছড়াই দিতে পারে, তারপরে ডিপ ফেক্স জেনারেট করতে পারে, অথবা বিভিন্ন ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস করতে পারে। এখন কথা হলো, এগুলা ওনারশিপ কে নেবে? আম, এই ধরনের তখন এই ধরনের জিনিসগুলা একটা লিগাল আর ইথিক্যাল একটা চ্যালেঞ্জের মধ্যে চলে যায়। আর জেনারেটিভ এআই ফলে যেহেতু অনেক কাজ অটোমেটিক হয়ে যায়, তো এই ক্ষেত্রে একটা কি
আনএমপ্লয়মেন্ট, অনেকের চাকরিচ্যুত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সাধারণত এগুলাই জেনারেটিভ লিমিটেশন গুলোর মধ্যে পড়ে আর কি। আচ্ছা, জেনারেটিভ লিমিটেশন আছে কিছু, যেমন হ্যালুসিনেশন, ফলস ইনফরমেশন দেয়, তারপর হলো বিভিন্ন ধরনের সমস্যা, মানে যেমন হ্যালুসিনেশন মানে ভুল ইনফরমেশন দেয়, বাট দেয়ার তারা এমনভাবে ইনফরমেশন দেয় মনে হয় যে না এটাই রাইট। তো আমরা কি করতে পারি যে জেনারেটিভ এআই এর যে পারফরম্যান্স এটা কিভাবে মানে বাড়াইতে পারি। প্রথমত আছে ফাইন টিউনিং অথবা ডোমেইন অ্যাডাপ্টেশন। জেনারেটিভ এআই যে বড় বড় মডেলগুলো সাধারণত এটা সব ধরনের মানে একটা ফাস্ট অ্যামাউন্ট অফ ডাটার উপর ট্রেন করানো হয়ে থাকে। তো আমাদের হয়তো আমরা যে ডাটা উপর আমাদের মডেলটা অ্যাপ্লাই করব, হয়তো বা সেই ডাটা রিলেটেড নাও হতে পারে, আমাদের এলএলএম মডেল সেই ধরনের ডাটা দিয়ে ট্রেন নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি যে আমাদের ডাটা দিয়ে, আমাদের স্পেসিফিক ডাটা দিয়ে কি করতে পারি, মডেলকে ফাইন টিউনিং করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যে এলএলএম মডেল আছে সেটা ডোমেইন অ্যাডাপটিভ হয়ে যাবে। তবে মডেল প্রুনিং অ্যান্ড মডেল প্রুনিং কোয়ান্টাইজেশন। মডেল প্রুনিং কি করে, যে যেগুলা লেস, যেসব লেয়ারগুলা বা যেসব প্যারামিটারগুলা অতটা গুরুত্বপূর্ণ না, সেসব প্যারামিটার আমরা কি করতে বাদ দিতে পারি, তাহলে কি মডেলের সাইজ রিডিউস হয়ে যাবে। তবে কোয়ান্টাইজেশন করতে হলে আমাদের মডেলের যে সাধারণত যে ওয়েটগুলো আছে সেগুলো সাধারণত ফ্লোট 32 বিটে থাকে। তো এটা যদি আমরা ইন্টিজার 32 বিটে নিয়ে আসি, সরি ইন্টিজার 8 বিটে নিয়ে আসি, তাহলে দেখা যায় মডেলের যে সাইজ সেটা অনেক রিডিউস হয়ে যায়, মডেল অনেক লাইট হয়ে যায়। তো এই মডেলগুলো আমরা কি করতে পারি, যে লাইট, যেমন বিভিন্ন এজ ডিভাইস যেমন মোবাইল এইসবে ইউজ করতে পারি, এবং কি আমাদের মডেল অনেক ফাস্ট হয়ে যায় সেক্ষেত্রে, এবং সাথে সাথে আমাদের পারফরমেন্সও ঠিক থাকে। তারপর র্যাগ হলো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এটা কি করে, সাধারণত আমরা আমাদের যে এলএলএম যে মডেল আছে প্লাস আমরা এক্সটার্নাল কিছু ডাটা দিয়ে দিব। এই ডাটা দুইটা একসাথে, এক্সটার্নাল ডাটা প্লাস এলএলএম মডেল, তার যে ইন্টারনাল যে লার্নিং আছে, এই দুইটি একসাথে করে সে কি করবে, আউটপুট দিবে। ফলে কি হয় যে অ্যাপ্লিকেশনগুলো অনেক LLM ফলে অ্যাপ্লিকেশন অনেক ভালো আউটপুট দিতে পারে। হ্যাঁ, র্যাগ নিয়ে আমরা ভবিষ্যতে অনেক ডিটেলস আলোচনা করব। তো তখন আরো ভালো জানা যাবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা প্রম্পট দিই, তার উপর বেস করে মডেল কি করে যে আউটপুট দেয়। এবং কথা আমরা যদি যত ভালোভাবে মডেলকে প্রম্পট দিতে পারবো, তত কি ভালোভাবে মডেল এক্সাক্ট বুঝতে পারবে আমাদের প্রবলেমটা কি, এবং সে অনুযায়ী সে কি করতে পারবে, যে আউটপুট দিতে পারবে। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখানে একটা, আমরা যদি ভালো একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, আম, আমাদের প্রবলেমের অনুযায়ী যদি আমরা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা ভালো একটা স্ট্রাকচার ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের আউটপুটগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক। সাপোজ আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সেক্ষেত্রে মাঝে মাঝেই অ্যাপ্লিকেশন কি করছে, হ্যালুসিনেশন আউটপুট দিচ্ছে বা মিস ইনফরমেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হিউম্যান ফিডব্যাক দিতে পারি। সাধারণত প্রতিটা এলএলএম মডেল মাল্টিপল ডাটা জেনারেট করে। তো এই হিউম্যান ফিডব্যাকের উপর ডিপেন্ড করে সে কি করবে, সে তার কোন ধরনের আউটপুট সে শো করবে সেটা ডিজাইন করতে পারবে। তারপরে আছে নলেজ ডিস্টিলেশন। নলেজ ডিস্টিলেশন সাধারণত এটা কি করা হয়, যে একটা লার্জ মডেলকে কম্প্রেস করে একটা ছোট মডেলের উপর ট্রেন করা, অথবা এটা আমরা বলতে পারি যে আম, একটা একটা স্টুডেন্ট মডেল বা একটা ছোট মডেল, সেটা কি করবে, উপর ট্রেন করানো হবে, বাট সেটা কি করবে, একটা টিচারের বিহেভিয়ারকে কি করবে, সে বিয়ার করবে, বা টিচারের যে নলেজটা, সেই নলেজটা কি করবে, সে বিয়ার করবে, কিন্তু টিচারের মতো সে কি এতটা মানে হেভি ওয়েট না, সে অনেকটা লাইট ওয়েট, টাইপ অফ থিং। বিশাল বড় 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 কনসেপ্ট, আমি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি আর কি। ফিউচার অফ জেনারেটিভ এআই। আচ্ছা, ফিউচার অফ জেনারেটিভ এআই, আমরা ভবিষ্যতে জেনারেটিভ এআই নিয়ে কি কাজ করতে পারি। হ্যাঁ,
যেমন আমরা কি করতে পারি, জেনারেটিভ এআই যে ক্রিয়েটিভিটি বা ইনোভেশন আছে এগুলা কি করতে পারি আরো বাড়াইতে পারি, যাতে মডেল আরো বেশি ক্রিয়েটিভ হয়, আরো বেশি ইনোভেটিভ থিং জেনারেট করতে পারে। মাল্টি মডেল অ্যাপ্লিকেশন গুলো আমাদের কি করতে পারি আরো বেশি বাড়াইতে পারি, আম, যাতে আমাদের অ্যাপ্লিকেশন গুলা ভেরিয়াস টাইপ অফ ডাটা অ্যাডাপ্ট করতে পারে। তবে থ্রি ডি ডাটা আমরা জেনারেট করতে পারি। হিউম্যান এআই যে কোলাবোরেশন এটা যাতে আরো স্মুথ হয়, আম, আরো আন্ডারস্ট্যান্ডেবল হয়, সেক্ষেত্রে কাজ করে দিতে পারে। আম, আমাদের কন্টেন্ট যে জেনারেশনের ভিতরে যেন কোনো বায়াস না থাকে, এটা যেন ফেয়ার হয়, ফেয়ারনেস থাকে, কোনো একপাক্ষিক ডাটা যেন সে জেনারেট না করে, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি। আম, আমাদের মডেলগুলো সাধারণত বর্তমানে আমাদের এক্সপ্লেনেটিভ বা ইন্টারভিউটি খুবই কম। তো আমরা যাতে আমাদের মডেল কোন ফিচার উপর বেশি শিখতেছে, এই জিনিসগুলো ভালোভাবে মানে ইনডেপথ বুঝতে পারি, যাতে আমরা এই যখন আমাদের মডেলগুলো আমরা হেলথ কেয়ার বা সেন্সিটিভ জায়গায় অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আমরা যেন শিওর থাকি যে না মডেল এক্সাক্ট একদম রাইট থিংকে সে বুঝতে পারছে। হ্যাঁ, এই জন্য আমরা এক্সপ্লেনেটিভ এবং ইন্টারভিউটি বাড়াইতে পারি। লো কোড বা নো কোডের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এগুলো আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আরো ধরনের হয়তো বা ফিচার আরো আরো নতুন নতুন জিনিস থাকতে পারে। আহ, আপনাদের মনে যদি কোনো কিছু থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি। আচ্ছা, আমরা আমাদের লেকচার আজকে পর্যন্ত এই পর্যন্ত। আমাদের বেসিক নিয়ে আমরা যে কতটুকু বলা দরকার ছিল এগুলা আমার মনে হয় এগুলো বলা হয়েছে। তো আমাদের বেসিক বলতে একটা জিনিস ছিল না, সেটা হলো হিস্ট্রি। আমার মনে হয় যে হিস্ট্রি নিয়ে একটা আলাদা লেকচার করা দরকার, যাতে একদম আর মেশিন রুল বেসড মেশিন লার্নিং, ডিপ লার্নিং স্টেপ বাই স্টেপ কিভাবে আসছে, অ্যাডভান্সমেন্টটা কিভাবে হয়েছে এই জিনিসটা সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাওয়া যায়। তো আশা করি আজকের লেকচারটা আপনাদের ইনফরমেটিভ হয়েছে। সবাইকে ধন্যবাদ। আর সবাই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক দিয়ে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।